স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জন্ম 19 অক্টোবর 1924, মৃত্যু 25 ডিসেম্বর 2018। উলঙ্গ রাজা তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি 1974 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তার অন্যান্য লেখাগুলির মধ্যে অন্যতম নিরক্তকরবী, আজ সকালে, নক্ষত্র জয়ের জন্য ইত্যাদি। বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্রগুলির মধ্যে তার লেখা ভাদুড়ী মশাই অন্যতম এক চরিত্র। আজ আমরা পত্র ভারতী থেকে প্রকাশিত অনীশ দেবের সম্পাদিত সেরা 100 গল্প এই বইটি থেকে গল্পটি নিয়েছি। মাসিক রহস্য পত্রিকায় 1960 সালের পূজা সংখ্যায় এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল। গল্পের সূত্রধার ও ভাদুড়ীর চরিত্রে আমি শুভদীপ, গল্প পাঠে ও কৃতাঞ্জলির ভূমিকায় সুদীপ্ত, শ্যামজির ভূমিকায় দেবব্রত, দেবশঙ্করের ভূমিকায় সত্যজিৎ, পোস্টার ও সাউন্ড ডিজাইনে অভিজিৎ। শুরু করছি আজকের গল্প, ভয়ঙ্কর সবুজ। ভাদুড়ী এতক্ষণ মুখ খোলেনি, এইবারে খুলল। বলল, অর্থাৎ মার্ডারটা আপনাদের নাকের ডগাতেই হয়েছে, তাই তো? প্রশ্ন শুনে শ্যামজি একটু হকচকিয়ে গেলেন। তারপর ধাক্কাটা সামলে নিয়ে লজ্জিত গলায় বললেন, আমি বুঝতে পারছি না আপনি ঠাট্টা করছেন কিনা। অবশ্য যদি ঠাট্টা করেন আমাদের কিছু করার নেই। তবে হ্যাঁ, মার্ডারটা একেবারে এক্সিবিশন হাউসের মধ্যেই হয়েছে বটে। এবং এটা একটা ক্রাইম এক্সিবিশন? হ্যাঁ। এবং পুলিশ বিভাগ থেকেই এই ক্রাইম এক্সিবিশনের আয়োজন করা হয়েছিল, তাই না? তা ঠিক। ভাদুড়ী তার টিন থেকে একটি সিগারেট ধরিয়ে নিল। তারপর টিনটাকে সামনে এগিয়ে দিয়ে বলল, শ্যামজি, আমি ঠাট্টা করছি না। পুলিশের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক ঠাট্টা তামাশার নয়। তবু যে এত খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছি তার কারণ কয়েকটা ব্যাপারে আমি একেবারে নিঃসংশয় হতে চাই, এবং সেজন্যই আমি আশা করব যে ঘটনার বিবরণটা আপনি গোড়া থেকে আরও একবার বলে যাবেন। আপনার আপত্তি আছে? না, কিন্তু তার আগে এক কাপ চা খাওয়ান। চাই। নিঃশব্দে চা খেলাম আমরা। তারপর শ্যামজি আবার গোড়া থেকে তার গল্পটা বলতে শুরু করলেন। পাঠককে এইখানে স্থানকাল পাত্রের একটা আভাস দিয়ে রাখা দরকার। স্থান পশ্চিম ভারতের একটি প্রধান শহর, কাল নভেম্বরের সন্ধ্যা, পাত্র ভাদুড়ী, শ্যামজি এবং আমি। না, ঘনশ্যাম ভাদুড়ীকে আমি প্রাইভেট গোয়েন্দা বলতে পারি না। পেশায় সে একজন অধ্যাপক। এখানকার একটি কলেজে সে দর্শনশাস্ত্র পড়ায়। তবে অবসর সময়ে সে অপরাধ বিজ্ঞান নিয়েও কিছু নাড়াচাড়া করে বটে। ইতিপূর্বে গুটি কয়েক মার্ডার কেসের কিনারা সে করতে এখানকার পুলিশকে সাহায্যও করেছে। তা নইলে কি আর শ্যামজি এইখানে ছুটে আসতেন? শ্যামজির পুরো নাম শ্যামনন্দন শাস্ত্রী। তিনি এখানকার পুলিশি বিভাগের একজন মাঝারি অফিসার। বাকি রইলাম আমি। আমার পরিচয় কি আর দেব? সুবিখ্যাত লেখক কৃতাঞ্জলি কারফর্মাকেও যদি আজ আত্মপরিচয় দিতে হয়, তার চাইতে শোকাহত ব্যাপার আর কি বা হতে পারে? সে যাক, ঘনশ্যামের আমি ঘনিষ্ঠ বন্ধু। তাকে নিয়ে একখানি বইও আমি লিখেছি। বইখানির নাম ভাদুড়ীর বাহাদুরি। আপনারা পড়ে থাকবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি তো জানেন পুলিশ বিভাগ থেকে প্রত্যেক বছরই এই শহরে একটা ক্রাইম এক্সিবিশন আয়োজন করা হয়। এক্সিবিটগুলি নানা রকমের, ডাকাতি, রাহাজানি, গুন্ডামি ইত্যাদি ব্যাপারে যেসব অপরাধীদের নাম এখন প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছে, এই এক্সিবিশনে তাদের ফটোগ্রাফ তো থাকেই, তাছাড়া থাকে অসংখ্য রকমের অস্ত্রশস্ত্র। বলা বাহুল্য, অস্ত্রশস্ত্রগুলি প্রায় প্রত্যেকটিরই কিছু না কিছু ইতিহাস আছে। এই যেমন ধরুন, বিখ্যাত ডাকাত কদম সিংয়ের কোমরে যে তরোয়াল ঝুলত, কিংবা প্রসিদ্ধ পকেটমার বিল্লু খাঁ যে কাঁচি ব্যবহার করত, কিংবা দ্য গ্রেট রেড ল্যাম্প ব্যাংক ডাকাতির সময় মুখোশধারী দস্যুরা যে স্টেন গান চালিয়েছিল, কিংবা সাধু লুটেরা জীবন বাবার সেই ভয়ঙ্কর চিমটে, যা দিয়ে কিনা অন্তত 25 জন তীর্থযাত্রীর
প্রাণ সংহার করেছিল। এক্সিবিশনে গেলে এই সমস্ত জিনিস আপনি দেখতে পাবেন, কিন্তু না, তরোয়াল, কাঁচি, স্টেন গান কিংবা চিমটের কথা আমি বলতে আসিনি। আমি বলতে এসেছি একগাছা দড়ির কথা। এবারকার সেরা এক্সিবিটে এই দড়িটাই ছিল। বুঝলেন মিস্টার ভাদুড়ি, 150 বছর আগে যার দৌরাত্ম্য ছিল সীমাহীন, যার দাপটে তখন শাহী সড়ক দিয়ে কেউ হাঁটতে সাহস পেত না, সেই দিলবার খান নাম আপনি শুনেছেন কিনা আমি জানি না। এই দড়িগাছা আর কারণ নয়, দিলবার খার। দিলবার ছিল দস্যু রাজ, সিল্কের একটা সরু লিকলিকে দড়ি, তা দিয়ে যে কত লোককে ফাঁসি দিয়েছে তার সীমা সংখ্যা নেই। ইউনিটিরও প্রায় 40 বছর আগে, আনুমানিক 1820 সনে তার মৃত্যু ঘটে। মৃত্যুটা ঈষৎ রহস্যময়। অনেকে বলে সে অসুখে ভুগে মারা গেছেন, আবার অনেকে বলে তার এক সাকরেদ ওই সিল্কের দড়ি দিয়েই নাকি তাকে হত্যা করেছিল। সে যাই হোক, দিলবারের মৃত্যুর পর এহাত ওহাত ঘুরতে ঘুরতে সেই ভয়ঙ্কর দড়িগাছা যে শেষ পর্যন্ত 1890 সালে কিভাবে পুলিশ কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছায় তা যদি জানতে হয় তো দয়া করে আপনি কর্নেল রাউটল্যান্ডের মাই ডেজ ইন ইন্ডিয়া এই বইখানাটা পড়ে দেখবেন। আপাতত জেনে রাখুন, এবারকার ক্রাইম এক্সিবিশনে এই দড়িটিই ছিল আমাদের সেরা এক্সিবিট, এবং ওই দড়িগাছাই আরও একটি মনুষ্য জীবনের সমাপ্তি ঘটিয়েছে। কোথায় হচ্ছিল আপনাদের এক্সিবিশন? বরাবর যেখানে হয়, পুলিশ ক্লাবে। পুলিশ ক্লাবের বাড়িটা আমি দেখেছি, কিন্তু ভেতরে যাইনি। সুতরাং আমি খুশি হব যদি আপনি একবার ওই বাড়িটার নিখুঁত বর্ণনা আমাকে দেন। বর্ণনা বিশেষ কিছু নেই। সামনে একটা বড় ঘর, তার ঠিক পিছনে ঠিক সেই মাপের আরেকটা ঘর, তারপর বারান্দা, বারান্দার পেছনে আরেকটা ঘর আছে, তবে সেটা অনেক ছোট মাপের, এবং সেই ঘরটায় আমরা একটিমাত্র এক্সিবিট রেখেছিলাম। অর্থাৎ সিল্কের দড়িগাছা রেখেছিলেন, তাই তো? হ্যাঁ। আর কিছু ছিল না? হ্যাঁ ছিল, দিলবার খাঁর একটা ছবি। বলা বাহুল্য ফটোগ্রাফ নয়। দিলবার খাঁর সম্পর্কে যেসব গালগল্প কিংবদন্তি চালু রয়েছে তাতে তার চেহারার কিছু বর্ণনা পাওয়া যায়। সেই বর্ণনার সঙ্গে মিলিয়েই ওখানকার একজন আর্টিস্টকে দিয়ে আমরা একটা ছবি আঁকিয়ে নিয়েছিলাম। একটা ছোট টেবিলের ওপরে সিল্কের সেই দড়ির পাশে দিলবারের একখানা ছবি আমরা এক্সিবিট হিসেবে রেখেছিলাম। তারপরেই সেই খুন। কখন খুন হয়েছে? সোমবার বিকেল 4:45টার সময়। আর আজ মঙ্গলবার। শুনে এক মুহূর্ত চুপ করে রইল ভাদুড়ি, তারপর বলল, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না শ্যামজি। এক্সিবিশন বাড়ি, মানুষজনের ভিড় সেখানে লেগেই আছে, তার মধ্যে কি করে খুন হয়? সেই কথাই বলছিলাম। এক্সিবিশন তো সারাদিনই খোলা থাকে, কিন্তু ভিড় সাধারণত 6টার আগে হয় না। তার কারণ অফিস কাছারি এখানে 5:30টার সময় বন্ধ হয়, আর এক্ষেত্রে খুন হয়েছে মোটামুটি 4:45টার সময়। এক্সিবিশন হল তখন ফাঁকা, থাকবার মধ্যে শুধু একজন দারোয়ান ছিল, সে ছিল সামনের ঘরে, সেইখানেই তার থাকবার কথা। দারোয়ান কি বলল? তার কথায় কোনো ক্লু নেই। সে বলছে যে বিকেল 4টে নাগাদ 3 জন দর্শক এসেছিল এক্সিবিশন বাড়িতে। 2 জন এসেছিল একসাথে আর একজন আলাদা। সামনের ঘরটায় মারাত্মক অস্ত্রশস্ত্র থাকে, সেখানে তারা 10 মিনিট ছিল। সেখান থেকে পিছনের ঘরের দিকে যায় তারা। তারও মিনিট 10 বাদে দারোয়ান হঠাৎ শুনতে পায় যে ঘরের ওই দিক থেকে ধস্তাধস্তির আওয়াজ। দারোয়ান তক্ষুনি ছুটে এসেছিল নিশ্চয়? তখনই সে গিয়ে দেখতেও পায় সে এক বীভৎস দৃশ্য। মেঝের ওপর টান টান হয়ে শুয়ে আছে একটা মানুষ, গলায় ওই সেই সিল্কের দড়ি, আর আর বাকি 2 জন পরস্পরকে জাপটে ধরে আছে, জাপটে ধরে চেঁচাচ্ছে খুন খুন। বলা বাহুল্য দারোয়ান তাদের 2 জনকেই গ্রেপ্তার করে এবং তারপর বড় থানায় একটা ফোন দেয়। ফোন পেয়েই আপনি বড় থানা থেকে পুলিশ ক্লাবে চলে যান? হ্যাঁ। কিন্তু অনেক জেরা করেও কে যে আসল খুনি তা আপনি ধরতে পারেননি। শুধু জেরা নয়, অন্য অনেক কিছু ওষুধ আমি প্রয়োগ করেছিলাম, কিন্তু তাতে কোনো ফল হয়নি। দেহশঙ্কর বলছে রঘুবীর খুনি, আর রঘুবীর বলছে দেহশঙ্কর খুনি। যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বুঝি ওই নাম? হ্যাঁ। আর যে মারা গিয়েছে তার? প্রীতম। প্রীতম কি একলা এসেছিল? না, প্রীতম এসেছিল রঘুবীরের সঙ্গে।
দেওশঙ্কর এসেছিল একলা। রঘুবীর কি বলছে? সে বলছে ছোট ঘরটার সঙ্গে যে অ্যাটাচ বাথরুমটা আছে, মিনিট তিনেকের জন্য সে সেই বাথরুমে ঢুকেছিল। বেরিয়ে এসে দেখে প্রীতম ভূমিশয্যায় শুয়ে আছে এবং দেওশঙ্কর পালাচ্ছে। তৎক্ষণাৎ সে দেওশঙ্করকে জাপটে ধরে। আর দেওশঙ্কর কি বলছে? দেওশঙ্করও একই কথা বলছে। বলছে যে সে বাথরুমে ঢুকেছিল, বেরিয়ে এসে দেখে একজন মেজের ওপরে শুয়ে আছে এবং অন্যজন পালাচ্ছে। সঙ্গে সঙ্গেই একটা কিছু ঘটতে সন্দেহ করে পলায়মান ব্যক্তিকে সে জাপটে ধরে। হতাশ ভঙ্গিতে একবার মাথা নাড়লেন শ্যামজি, তারপর বললেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, বিকেল থেকে ক্রমাগত তারা এই একই কথা বলে যাচ্ছে। এ বলছে ও খুনি, ও বলছে এ খুনের ব্যাপারে। এছাড়া আর একটা কথাও তাদের মুখ থেকে আমি বের করতে পারিনি। আমি এতক্ষণ চুপ করে বসেছিলাম, কিন্তু আমার পক্ষে আর নীরব থাকা সম্ভব হলো না। ঘনশ্যামের টিন থেকে একটা সিগারেট ধরিয়ে একগাল ধোঁয়া ছেড়ে আমি বললাম, কিন্তু শ্যামজি, এমনও তো হওয়া সম্ভব যে রঘুবীর আর দেওশঙ্করের মধ্যে কেউ খুন করেনি। এমনও তো হতে পারে যে তৃতীয় কোনো ব্যক্তি এসে প্রীতমকে হত্যা করেছে। না, তা সম্ভব না। পুলিশ ক্লাবে বাড়িতে ঢোকার সামনে ওই একটি মাত্রই দরজা, এবং সামনের দরজা দিয়ে কেউ যদি ক্লাবে ঢুকতে অথবা বেরোতে যায় তাহলে দারোয়ান দেখতে পেত। না, খুন এক্ষেত্রে তৃতীয় ব্যক্তি করেনি, করেছে ওই দুজনের মধ্যেই একজন। কিন্তু সেই একজন কোনজন, রঘুবীর না দেওশঙ্কর, সেটাই আমি বুঝতে পারছি না। আরও একটা অল্টারনেটিভ আছে শ্যামজি, এমনও তো হতে পারে দুজনেই ওরা খুনি। ওরা দুজন মিলে ষড়যন্ত্র করেই প্রীতমকে হত্যা করেছে। তাও সম্ভব না। রঘুবীর আর দেওশঙ্কর যদি যোগসাৎ করত, প্রীতমকে হত্যা করে নির্বিঘ্নে তারা সরে পড়তে পারত, সেটা হতো স্বাভাবিক। ও আচ্ছা। তারপর একটু ভেবে নিয়ে বললাম, কিন্তু রঘুবীর আর দেওশঙ্করের মধ্যেই যে একজন খুনি, তাতে তো আর সন্দেহ নেই। সেক্ষেত্রে ওদের দুজনকেই আপনি ঝুলিয়ে দিচ্ছেন না কেন? দুজনকেই যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে নির্দোষেরও শাস্তি হবে বটে, কিন্তু দোষীরও তো হবে। না কারফামাজি, ঝুলিয়ে দেওয়ার আর আমি কে? আর তাছাড়া ঝুলিয়ে দেওয়ার মালিক যদি আমি হতামও, তাহলেও ঝুলিয়ে দিতাম না। কেননা আমি হুবার্ট সাহেবের শিষ্য। সাহেব বলতেন, দোষীকে ছেড়ে দেওয়ার চাইতে নির্দোষকে শাস্তি দেওয়া আরও বড় পাপ। না কারফামাজি, পাইকিরি স্বাস্থ্যবিধানে আমার আস্থা নেই। ও। তারপর নিস্তব্ধতা। আমি কথা বলছি নে, শ্যামজি কথা বলছেন না, ভাদুড়িও নীরব। করতলে থুতনি রেখে সে চুপটি করে বসে আছে। সেই নিস্তব্ধতার মধ্যেই হঠাৎ একটা চিন্তা এসে আমার মাথায় ঝিলিক দিয়ে গেল। অত্যন্তই অদ্ভুত এবং অত্যন্তই ভয়ঙ্কর একটা চিন্তা। শ্যামজির কানের কাছে মুখ নিয়ে প্রায় অস্ফুট স্বরে আমি বললাম, কিন্তু শ্যামজি, একটা কথা আপনি ভেবে দেখেননি। দিলওয়ার খাঁ হয়তো মারাই যায়নি, সে হয়তো বেঁচে আছে, এবং এবং দারোয়ানের ছদ্মবেশেই দিলওয়ারাই হয়তো প্রীতমকে হত্যা করেছে, তাই তো? আমি হ্যাঁ বলতেই যাচ্ছিলাম, কিন্তু শ্যামজি এমন জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকালেন যে আমার আর বাকস্ফূর্তি ঘটল না। অনেকক্ষণ, প্রায় মিনিট দুয়েক সেই একই দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর জিজ্ঞেস করলেন, কারফার্মাজি, আপনি অঙ্ক জানেন? না। খুবই স্বাভাবিক। কেননা যোগ বিয়োগের মতন অতি সাধারণ নিয়মগুলি যদি আপনার জানা থাকতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে অষ্টদশ শতাব্দীর শেষাংশে যার জন্ম এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দশকেই যার অত্যাচার ছিল অবাধ, বিংশ শতাব্দীর সেই ষষ্ঠ দশকে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। হ্যাঁ, যদি মন্ত্র বলে বেঁচে থাকে তো সে আলাদা কথা, কিন্তু আমি পুলিশের লোক। তার চাইতে বড় কথা, আমি হুবার্ট সাহেবের শিষ্য। মন্ত্র বলে আমার বিশ্বাস নেই। শুনে আমি চুপ করে গেলাম। ভাদুড়ি তখন মুখ খুলল। শ্যামজি, আর মাত্র একটা কথা আমি জানতে চাই। যে দড়ির বয়স প্রায় 150 বছর, আজও তা এত শক্ত আছে কিভাবে? এ অতি সঙ্গত প্রশ্ন। উত্তরে বলি, সিল্কের দড়ি সাধারণ সুতোর চাইতে অনেক বেশি মজবুত হয়, কিন্তু এক্ষেত্রে সেই সিল্কের দড়িটা আজও জীর্ণ হয়ে যায়নি। তার একটি দ্বিতীয় কারণও আছে। দড়িটি যাতে জীর্ণ না হয়ে যায় তার জন্য আমরা অনেক কাল থেকেই একটা কেমিক্যাল সলিউশন ব্যবহার করে আসছি। ব্যাস,
আর আমার কিছু জানবার দরকার নেই। শ্যামজি, কাল সকালে তাহলে আপনার সঙ্গে আবার কথা হবে। আজ তাহলে উঠি। রাত হয়েছিল। শ্যামজিকে বিদায় দিয়ে আমরা খেতে বসলাম। খাবার টেবিলে রোজই আমাদের মধ্যে নানা রকম কথাবার্তা হয়ে থাকে, কিন্তু আজ আর হলো না। ভাদুড়ি একেবারেই নীরব। খাওয়া দাওয়া চুকিয়ে দুজনে বারান্দায় গিয়ে বসলাম। ভাদুড়ি তবুও মুখ খুলল না। মুখ খুলল একেবারে শোবার ঘরে গিয়ে। আচ্ছা কৃতাঞ্জলি, তুমি তো সাহিত্যিক, সবুজ কথাটার বিশেষণ তুমি কি জানো? প্রশ্নটা অতি অবান্তর, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ভাদুড়িকে আমি চিনি। মাঝে মাঝে তার মস্তিষ্কে এইসব অবান্তর প্রশ্নের উদয় হয়ে থাকে। অন্য কেউ হলে এইসব শুনে হয়তো চটে যেত, কিন্তু আমি যেহেতু তার অত্যন্তই ঘনিষ্ঠ বন্ধু, অবান্তর হলেও এইসব প্রশ্নের উত্তর না দিয়ে আমার কোনো উপায় থাকে না। বললাম, কেন, সবুজের বিশেষণ দিয়ে তোমার কি হবে? আচ্ছা বলোই না। এই ধরো গাঢ় সবুজ অথবা ঘন সবুজ। না না, ওসব গাঢ় কিংবা ঘন দিয়ে হবে না। কি দিয়ে হবে? এই যেমন ধরো টকটকে লাল কিংবা কুচকুচে কালো, তেমন কিছু জানো? না, আমার মনে হয় সবুজের টকটকে কিংবা কুচকুচের মতো কোনো বিশেষণ নেই। তবে হ্যাঁ, সবুজ যদি খুব ভয়ঙ্কর রকমের সবুজ হয়, তবে তাকে তুমি কটকটে সবুজ বলতে পারো। সাব্বাস। তারপর মাথার কাছেই ফোনটা ছিল। ক্র্যাডেল থেকে রিসিভারটা তুলে ডায়াল ঘুরিয়ে বলল, হ্যালো শ্যামজি। হ্যাঁ, আমি ভাদুরী কথা বলছি। একটা অনুরোধ আছে। কাল সকালে এই ধরুন 8টা নাগাদ আপনি চলে আসুন। হ্যাঁ, ওদেরকেও সঙ্গে নিয়ে আসবেন। ধন্যবাদ। সকাল 8:30 বাজে। ভাদুড়ির রিডিং রুমে আমরা বসে আছি, আমি, ভাদুড়ি আর শ্যামজি। রিডিং রুমের সামনের ঘরটাই ছিল বৈঠকখানা। বৈঠকখানা থেকে রিডিং রুমের দিকে ঢুকতে গেলে যে দরজাটা পেরিয়ে আসতে হয়, সেটা অন্যদিন খোলাই থাকে, আজ ছিল ভেজানো। বৈঠকখানায় কারা বসে আছে আমি জানি। বসে আছে রঘুবীর, দেবশঙ্কর, আরও একজন পাহারাওয়ালা। বাড়ির বাইরে সুরকি ঢালা পাথরের ওপরে কালো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, প্রিজন ভ্যান, যাতে ওরা 3 জন এসেছে, রঘুবীর, দেবশঙ্কর আর একজন পাহারাওয়ালা। এই একটু আগেই এখানে এসে পৌঁছেছে ওরা। শ্যামজি এসেছেন আলাদা গাড়িতে, জিপে। ভাদুড়ির মুখটা যেন আজ থমথম করছিল। আমি জানি সারা রাত সে ঘুমোয়নি। মাঝরাত্রিরে তখন প্রায় 2:30 বাজে। আমার একবার ঘুম ভেঙে যায়। ঘরে তখন আলো জ্বলছিল না, কিন্তু আকাশে তখনও জ্যোৎস্না ছিল। জ্যোৎস্নার আলোয় দেখলাম ভাদুড়ি তার বিছানার উপর বসে আছে। মনে হচ্ছিল মানুষ নয়, কালো পাথরের একটা স্তব্ধ বিষণ্ণ মূর্তি। আমি তাকে ডাকিনি। বিছানা থেকে সে উঠে গেল, রিডিং রুমে গিয়ে ঢুকলো। তখনও না। তার খানিকক্ষণ বাদে আমি শুনতে পেলাম টাইপরাইটারের আওয়াজ আসছে। ভাদুড়ি টাইপ করছিল। কি যে টাইপ করছিল আমি জানি না। টাইপরাইটারের সে একঘেয়ে ক্লান্তিকর শব্দ শুনতে শুনতেই আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। ভাদুড়ি বলল, শ্যামজি, আপনি রঘুবীরকে ডাকুন। শ্যামজি উঠতে যাচ্ছিলেন, ভাদুড়ি তাকে বাধা দিল। উঠতে হবে না, আপনি এখান থেকেই ডাকুন। হ্যাঁ রঘুবীর, একটু এ ঘরে আসো। ডাক শুনে মাঝখানকার ভেজানো দরজাটা খুলে দিয়ে সে এসে রিডিং রুমে ঢুকল। তার চেহারাটা সত্যিই দেখবার মতো। বয়সে বড় জোর 25, লম্বায় প্রায় 6 ফুট, খড়গোনাশা। গায়ের রঙে যেন আগুন জ্বলছে। চোখ দুটো গাঢ় নীল, দৃষ্টিতে ঈষৎ কৌতুক মেশানো। শুধু কপালের বাঁ দিকে প্রায় ছন্দপতনের মতো মস্ত একটা ক্ষতচিহ্ন। বসো, তোমাকে আমি একটা প্রশ্ন করব। চেয়ারে বসে হাতলে হাত রেখে নির্লিপ্ত কণ্ঠে রঘুবীর বলল, বলুন। পরশু বিকেল থেকে তো শুধু একই প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছি। এতেই এত আপত্তি? এরপর যখন তোমাকে কোর্টে প্রডিউস করা হবে,
পাবলিক প্রসিকিউটর যখন জেরায় জেরায় তোমাকে জেরবার করে দেবেন, তখন মনে হবে পুলিশের প্রশ্নই বুঝি ভালো ছিল। সে যাক, কোনো অবান্তর প্রশ্ন আমি করব না। আমি শুধু একটা কথাই জানতে চাই, তুমি যে হত্যা করোনি তার প্রমাণ কি? আমি যে হত্যা করেছি তারই বা প্রমাণ কি? প্রমাণ দেহশঙ্কর। সে বলেছে বাথরুম থেকে বেরিয়ে সে দেখতে পায় যে তুমি পালিয়ে যাচ্ছ, সেই তখন তোমাকে জাপটে ধরে। বাজে কথা। আমি তো বরং বাথরুম থেকে বেরিয়ে দেখি প্রীতমকে হত্যা করে সে পালিয়ে যাচ্ছে। আমিই তো তখন গিয়ে ওকে জাপটে ধরি। এক মুহূর্ত চুপ করে রইল ভাদুড়ি। তারপর আবার যখন সে মুখ খুলল, তখন আমি স্পষ্ট বুঝলাম তার গলার স্বর পাল্টে গিয়েছে। স্পষ্ট দৃঢ় গলায় থেমে থেমে প্রতিটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করে সে বলল, রঘুবীর, মানুষ বড় বোকা। মানুষ বোঝে না যে প্রতিটি অপরাধেরই একটা না একটা প্রমাণ থেকে যায়। প্রীতমকে যে হত্যা করেছে সেও বড় বোকা। সে জানে না যে তার অপরাধের অন্তত একটা প্রমাণ সে রেখে গিয়েছে। সে জানে না সিল্কের যে দড়িটা দিয়ে সে প্রীতমকে হত্যা করেছে, সেই দড়িটা একটা কেমিক্যাল সলিউশনের মধ্যে ডোবানো থাকতো, এবং সেই সলিউশনের এমনই গুণ যে ওই দড়ি যেই ছুঁয়ে থাক না কেন, ছোঁয়ার ঠিক 40 ঘন্টা বাদে তার হাতের ওপর একটা সবুজ দাগ ফুটে উঠবে, কটকটে সবুজ দাগ। রঘুবীর, তোমার হাতের দিকে একবার তাকাও তো। নিস্তব্ধতা, ভৌতিক নিস্তব্ধতা। মেঝের ওপর একটা পিন পড়লেও বোধ হয় আমরা তার শব্দ শুনতে পেতাম। আর সেই নিস্তব্ধতার মধ্যেই আমরা দেখতে পেলাম যে রঘুবীর তার ডান হাতের তালুর দিকে তাকিয়ে বসে আছে। দেখতে পেলাম যে তার তালুর উপরে গাঢ় একটা সবুজ দাগ। রঘুবীরের মুখের দিকে তাকালাম। সেই মুখ ছাইয়ের মতন সাদা। মনে হলো তার শরীর থেকে যেন শেষ রক্তবিন্দুটিকেও হঠাৎ নিগড়ে শুকিয়ে নিয়েছে। বিস্ফোরিত, শূন্য, উন্মত্ত দৃষ্টিতে সেই দাগটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল রঘুবীর। তারপর প্রায় পাগলের মতন সে হঠাৎ চেঁচিয়ে উঠল, মেরেছি, আমি মেরেছি প্রীতমকে, আমি মেরেছি, আমি আমি ঘণ্টাখানেক পরের কথা। রিডিং রুমে আমরা বসে আছি, ভাদুড়ি আর আমি। বৈঠকখানা আর রিডিং রুমের মধ্যবর্তী দরজাটাও এখনো ভেজানো। সেই ভেজানো দরজা খুলে শ্যামজি এসে ঢুকলেন। রঘুবীর আর দেওশঙ্করকে তিনি থানা হাজতে পৌঁছে দিয়ে এসেছেন। ভিতরে ঢুকে ভাদুড়ির ঠিক সামনের চেয়ারটাই তিনি বসলেন, একটু আগেই যেখানে রঘুবীর বসেছিল। কনফেশন স্টেটমেন্টটায় আপনি রঘুবীরকে দিয়ে সই করিয়ে নিয়েছেন তো? অবশ্যই। বলছি, ওটা কি আপনি কালকেই টাইপ করে রেখেছিলেন? হ্যাঁ, কাল রাত্রিরেই আমার মনে হলো যে স্টেটমেন্টটা তৈরি করে রাখা দরকার। তার মানে আপনি ধরেই নিয়েছিলেন যে রঘুবীর কনফেস করবে, এই তাই তো? না, তা আমি ধরে নিইনি, তবে রঘুবীর আর দেওশঙ্করের মধ্যে একজন না একজন যে খুনি তাতে তো আর সন্দেহ ছিল না। তাই আমি দুটো স্টেটমেন্টই টাইপ করে রেখেছিলাম, একটা রঘুবীরের নামে, অন্যটা দেওশঙ্করের নামে। রঘুবীর যদি কনফেস না করতো তো দেওশঙ্করকে ডেকে পাঠাতে হতো। ঈশ্বরকে ধন্যবাদ, তার আর দরকার হলো না। শুনে এক মুহূর্ত চুপ করে রইলেন শ্যামজি। তারপর বললেন, ভাদুড়ি সাহেব, আপনি অদ্ভুত কর্মা মানুষ। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, দড়িটায় যে সলিউশন আমরা ব্যবহার করে থাকি সেই সলিউশন আমার চেনা, তাতে তো কোনো দাগ ফুটে ওঠার কথা নয়। তাহলে আপনাদের ওই কেমিক্যাল সলিউশনের খবর আমি রাখি না। শুধু আপনাদের কেন, কোনো সলিউশনেরই খবর আমি রাখি না। এবং এই পৃথিবীতে আজ অবধি এমন কোনো রাসায়নিক দ্রব্য আবিষ্কার হয়েছে কিনা যাকে স্পর্শ করার 40 ঘন্টা বাদে স্পর্শকারীর হাতের ওপর একটা সবুজ দাগ ফুটে ওঠে, তাও আমার জানা নেই। আমি শুধু একটাই কথা জানি, শুধু রঘুবীর কেন, আপনিও যদি আপনার হাতের দিকে এই মুহূর্তে তাকান তাহলে আপনি সেখানে একটা সবুজ দাগ দেখতে পাবেন। কৃতাঞ্জলির ভাষায় কটকটে সবুজ একটা দাগ। চমকে গিয়ে নিজের হাতের দিকে তাকালেন শ্যামজি, এবং আমি স্পষ্ট দেখলাম যে তার হাতের তালুর উপরে গাঢ় সবুজ একটা দাগ। এ কি? আমি তো এই দড়ি ছুঁইনি, তাহলে আমার হাতে এই দাগ এলো কোত্থেকে? কি শ্যামজি,
আপনার জন্য একটা কনফেশন স্টেটমেন্ট টাইপ করে আনবো নাকি? থামুন ভাদুরী সাহেব, এটা রসিকতার সময় না। আমি বুঝতে পেরেছি এর মধ্যে একটা চালাকি আছে। এই ব্যাপারটা খুলে বলুন তো, দোহাই আপনার। বলছি শ্যামজি, বলছি। তার আগে আপনি জেনে রাখুন যে ওই রঘুবীর আর শ্যামনন্দন শাস্ত্রী কেন, যে কেউই ওই চেয়ারে বসুক না কেন, খানিক বাদেই তার হাতের তালুতে একটা সবুজ দাগ ফুটে উঠবে। অর্থাৎ? অর্থাৎ ওই সবুজ স্টিলের চেয়ারের হাতলে আমি আগে থেকেই কিছু সবুজ গুঁড়ো রং ছড়িয়ে রেখেছি, এবং হাতলের রংটাও যেহেতু সবুজ, তাই গুঁড়োগুলো আপনি দেখতেই পাচ্ছেন না। অর্থাৎ ওই চেয়ারটা আসলে একটা চেয়ার নয়, ওটা একটা ফাঁদ। বিলক্ষণ মনস্তাত্ত্বিক একটা ফাঁদ, বড় মারাত্মক ফাঁদ। আমার কলেজ আছে, এবার আমি উঠবো।